গল্পটি শুরু হয় একটি ছোট ছেলের সঙ্গে যার নাম জিহো। সে একমাত্র তার বাবা জিনের সঙ্গে থাকত, কারণ তার মা সুয়া নামের একজন মহিলা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। তবে যদিও মা চলে গিয়েছিলেন, জিহো এখনও তার কাছে একটি রঙিন গল্পের বই রাখত, যা তাকে সব সময় তার মাকে মনে করিয়ে দিত। আর এই বইটিতে একটি গল্প ছিল। মা পেঙ্গুইন মারা যায়, কিন্তু বর্ষার সময় এসে আবার তার পরিবারে ফিরে আসে। সেই গল্পের কারণে জিহো সব সময় বৃষ্টি আসার অপেক্ষায় থাকত, কারণ সে বিশ্বাস করত যে সেটাই তার মায়ের ফিরে আসার প্রতিশ্রুতি। 1 বছর পর জিহোর বাবা জিন একাই তাকে বড় করছিলেন, নতুন কোনো স্ত্রী খুঁজে না পেয়ে। প্রতিদিন ভোর 3টে তিনি উঠতেন এবং সাইকেলে চড়ে কাজে যেতেন। তার কাজ ছিল একটি সুইমিং পুলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। সাধারণ কাজ হলেও তিনি কঠোর পরিশ্রম করতেন তার ছেলেকে খাওয়ানোর জন্য। অন্যদিকে যখন জিহো ঘুম থেকে উঠত এবং ঘর নীরব থাকত, সে সাধারণত তার মায়ের ঘরে চলে যেত এবং কিছুক্ষণ তার আলমারিতে বসে থাকত, শুধু তার গন্ধ অনুভব করতে এবং তার সঙ্গে কাছাকাছি থাকার জন্য। সে প্রতিদিন আবহাওয়ার পূর্বাভাসও দেখত, বর্ষার সময় শুরু হবে কিনা জানতে, এবং সে বাবাকে বলতো চিন্তা করার দরকার নেই, কারণ সে নিশ্চিত ছিল যে তার মা ফিরে আসবেন, ঠিক যেমন গল্পের মা পেঙ্গুইনটি ফিরে এসেছিল। এদিকে হায়ান জং নামের একজন মহিলা আসলে জিনের প্রতি অনুভূতি পোষণ করতেন, কিন্তু জিন তার হৃদয় বন্ধ রাখতেন এবং শুধুমাত্র প্রিয়তমা স্ত্রী ছাড়া কাউকেই মন দিতে চাননি। বিশেষ করে কারণ তিনি জানতেন যে সুইমিং কোচ চই হায়ান জংকে পছন্দ করেন। কিন্তু জিহো একদমই ভয় পেল না এবং সাহসের সঙ্গে এগিয়ে গেল। সে মহিলার কাছে গিয়ে তাকে মা বলে ডাকার চেষ্টা করল। তখন মহিলা যখন মুখ দেখালো, জিন চমকিত হয়ে দেখল যে এই মহিলা একেবারেই তার স্ত্রী সুয়ার মতো দেখতে। সেই মুহূর্তে জিহো গর্বের সঙ্গে তার বাবাকে বলল যে তার মা তার প্রতিশ্রুতি রেখেছিল, সে বৃষ্টির সঙ্গে ফিরে এসেছে। দুঃখজনকভাবে সুয়া তার স্মৃতি হারিয়েছিল এবং সে জিহোকে চিনতে পারছিল না, ন্যূনতম জিনকেও। তবে তার অবস্থাটি দেখে জিন সিদ্ধান্ত নিল তাকে বাড়ি নিয়ে যাবে। বাড়ি পৌঁছে জিহো সঙ্গে সঙ্গে তার পুরনো ছবি দেখালো, যাতে সুয়া তাকে মনে করতে পারে। অন্যদিকে জিন এখনও খুব বিভ্রান্ত ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে খুবই খুশি অনুভব করল। ভাবল যে তার স্ত্রী সত্যিই ফিরে এসেছে, তাই সে স্বাভাবিক আচরণ করার সিদ্ধান্ত নিল, যাতে তার স্ত্রী ভয় পায় না বা বাড়ি ছাড়ে না। তবে সে জিহোকে একটি সতর্কতা দিল, তার মায়ের ফিরে আসার খবর কাউকে না বলতে, যাতে সে তাদের সঙ্গে থাকে যতক্ষণ না তার স্মৃতি ফিরে আসে। সেই রাতে জিন খুবই অস্থির অনুভব করল। সে এতটা উৎকণ্ঠিত ছিল যে জিহোর কক্ষে গিয়ে নিশ্চিত হতে চায় সুয়া শ্বাস নিচ্ছে এবং সে সত্যিই এখানে আছে। তার পরিবার আবার একসঙ্গে দেখে জিন নতুন শক্তি অনুভব করল, তাই সে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করল, যাতে সময়মতো কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরতে পারে এবং সুয়ার সঙ্গে আরও সময় কাটাতে পারে। সেই সকালে সুয়া দেখালো কতটা সে জিহোর খেয়াল রাখে। সে মজা করে বলল যে জিহো তার বাবার মতোই, কারণ সে সবসময় তার জামার বোতাম সঠিকভাবে বোতাম দেয় না, এবং সে এতটা জোরে বলল যাতে জিন শুনতে পায়, কারণ সে দেখল যে জিনের প্যান্টের জিপ খোলা আছে। এরপর জিহো তার মাকে গালের চুম্বন দিল এবং বাইরে দৌড়ে গেল। জিনও একই করতে চাইল, কিন্তু ভয় পেয়েছিল যে এটা সুয়াকে ভয় দেখাবে, যিনি এখনও তাকে চিনতে পারেননি। তাই সে কেবল সুয়ার ছবি দেয়ালে চুম্বন দিল। পরবর্তীতে সুয়া যখন বাড়ি পরিষ্কার করছিল, তখন সে একটি আলমারির এক ড্রয়ারের মধ্যে একটি পার্স খুঁজে পেল। পার্সের ভিতরে ছিল একটি বাগদান আংটি। যখন সে সেটি আমুলে পড়ল, দেখা গেল এটি পুরোপুরি ফিট করছে, অর্থাৎ এটি আসলেই তারই। শীঘ্রই জিহো স্কুলে না গিয়ে বাড়িতে উপস্থিত হল, কারণ সে তার মাকে খুব মিস করছিল। তারা সারা দিন খেলাধুলা এবং গল্প করল। ডিনারের পরে জিন দেখল সুয়া বাথরুম থেকে বেরোচ্ছে। সে সেই অনুভূতি অনুভব করছিল যা অনেক দিন ধরেই অনুভব করছিল না। তাই সে অনুসরণ করল এবং জিহোকে অন্য কক্ষে সরাতে প্রস্তাব করল, যেন তারা একসাথে ঘুমাতে পারে। কিন্তু সুয়া বলল এটা দরকার নেই, কারণ সে জিহোর সঙ্গে ঘুমাতে চায়। বরং সে জিনকে বলল তার শার্ট খুলতে। এটা শুনে জিন দ্রুত প্যান্টও খুলল, ভাবতে লাগলো যে সে তার স্ত্রীর সঙ্গে ঘুমোতে যাবে। কিন্তু দেখা গেল সুয়া কেবল তার পিঠের চোটের যত্ন নিতে চেয়েছিল। যখন সে সাহায্য করছিল, সুয়া জিনকে বলল তাদের প্রথম সাক্ষাতের গল্প শোনাতে।
তাই উজিন তার গল্প শুরু করল। সে বলল তারা স্কুলে ৩ বছর একই ক্লাসে ছিল। সুয়া ছিল শ্রেষ্ঠ শিক্ষার্থী, পুরো স্কুলের সর্বোচ্চ গ্রেডের, আর সে ছিল সুইমিং টিমের তারকা খেলোয়াড়। তাদের গল্প শুরু হয়েছিল একটি শারীরিক শিক্ষা ক্লাসের সময়, যখন সে সুয়াকে সাঁতার শেখাতে সাহায্য করেছিল, কারণ সে পারত না। তখনই উজিন তার ওপর ক্রাশ অনুভব করতে শুরু করল। হঙ্গু এমনকি তাকে সাহায্য করার চেষ্টা করেছিল কিভাবে সুয়ার সঙ্গে কাছে আসা যায়। একদিন শিক্ষক নাচ শেখানোর ক্লাস পরিচালনা করছিল। শিক্ষক দেখল উজিন বারবার ভুল করছে নাচের মুভমেন্টে। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার পর শিক্ষক বুঝতে পারল সমস্যা হল উজিন বাঁ-হাতি। তাকে সাহায্য করার জন্য শিক্ষক তখন আরেকজন বাঁ-হাতি ছাত্রকে তার সঙ্গী হিসেবে বেছে নিলেন, এবং সেই হিসেবে নির্বাচিত হল সুয়া, যে সত্যি বাঁ-হাতি ছিল। তারপর তারা যখন নাচতে লাগল, উজিন এতটাই নার্ভাস অনুভব করল যে নাচের সময় খুবই অসাবধানভাবে আচরণ করল। তিনি ভুল করে সুয়ার নাকে আঘাত করল, যার ফলে নাক থেকে রক্ত বের হতে শুরু করল, এবং সাহায্য করার চেষ্টায় তিনি ভুলক্রমে তার স্তন স্পর্শ করল, যা সুয়াকে খুব রেগে দিল। এরপর থেকে তারা পুরো স্কুল বছরের শেষ পর্যন্ত একে অপরের সাথে কখনো কথা বলেনি। কিছু সময় পর হংউ জোরে জিজ্ঞেস করল উজিনের কাছে সে কেন ৩ বছর ধরে সুয়াকে ভালোবাসছিল, কিন্তু একবারও তার সঙ্গে কথা বলেনি। সুয়া যিনি সেই সময় কাছে ছিলেন পুরো কথোপকথন শুনলেন, এবং তখন তার কাছে গিয়ে উজিনকে স্কুল বছরের বইটি দিলেন এবং বললেন তার বার্তা সেই বইতে লিখে দিতে। উজিন কিছু লিখল, কিন্তু সুয়া ভুলক্রমে তার কলম নিয়ে চলে গেল। বছরগুলো পরে কলেজ শুরু করার পর প্রথম গ্রীষ্মের ছুটিতে উজিন চেষ্টা করল সুয়াকে ফোন করতে। সে নিজের মনে বলল সে শুধু গ্র্যাজুয়েশনের সময় তার নেওয়া কলম নিয়ে জিজ্ঞেস করতে চায়, কিন্তু যখন সে তার কণ্ঠ শুনল তখন এতটাই লজ্জিত হয়ে গেল যে কোনো কথাই না বলে ফোন কেটে দিল। গ্রীষ্ম শেষ হওয়ার পর সে আবার শীতের ছুটিতে চেষ্টা করতে চাইল, কিন্তু তখন সে পিছিয়ে গেল, কারণ 2 বছরের বাধ্যতামূলক সামরিক সেবার নোটিশ পেয়েছিল। 2 বছর পরে উজিন আবার তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু আগের মতোই তার হাত স্বয়ংক্রিয়ভাবে ফোন কেটে দেওয়ার দিকে এগোতে লাগল। এবার তিনি ব্যর্থ হলেন, কারণ হংউ ঠিক তার পেছনে দাঁড়িয়েছিলেন এবং তার হাত ধরলেন যাতে সে ফোন কেটে দিতে না পারে। সেই মুহূর্তে উজিন অবশেষে বহু বছর পর সুয়ার সঙ্গে কথা বলল এবং তারা ঠিক করল দেখা করতে, যাতে সুয়া তার কলম ফিরিয়ে দিতে পারে। পরের দিন উজিন অবশেষে সুয়ার সঙ্গে দেখা করতে গেল। দেখা হওয়ার পর সুয়া এখনও ঠান্ডা এবং উদাসীন আচরণ করছিল, কিন্তু তিনি তার জন্য গরম রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে রাজি ছিলেন। পরে উজিন জিজ্ঞেস করল কেন সে ভিতরে বসে পানীয় নিয়ে অপেক্ষা করল না। সুয়া সরলভাবে উত্তর দিল যেহেতু তারা ঠিক সেখানে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই সে সেই জায়গায় অপেক্ষা করল। যদিও তারা অবশেষে একসাথে ছিল, তারা বেশিরভাগ সময় চুপচাপ কাটালো, কারণ উভয়ই এতটাই নার্ভাস ছিল। তবে সুয়া যাওয়ার আগে উজিন সাহস করে তাকে বেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করল। খাওয়ার সময় উজিন লক্ষ্য করল ওয়েটার বোটাই পড়েছে, যা দেখে সে লজ্জিত হল, কারণ তার নিজেরও বোটাই পরা ছিল। তবে সমস্ত লজ্জা থাকা সত্ত্বেও সে সুখী ছিল, কারণ এটি তার জীবনে প্রথমবারের মতো সেই মহিলার সঙ্গে খাওয়ার সময় কাটানো যাকে সে বহু বছর ধরে ভালোবাসত। খাওয়ার পর তারা বাসের জন্য অপেক্ষা করতে করতে লজ্জা অনুভব করল। প্রথম বাস আসার সময় সুয়া এমনভাবে দাঁড়িয়েছিল যেন কিছু অপেক্ষা করছে। সে বেশ কয়েকটি বাসকে পেরিয়ে যেতে দিল, অবশেষে রাতের শেষ বাসে উঠে। সে বাসে উঠল, কিন্তু কিছু মুহূর্ত পর সবাই অবাক হয়ে দেখল উজিন দৌড়ে বাসের পিছনে যাচ্ছে। শেষমেশ বাস থামল এবং উজিন বাসে উঠে সুয়াকে জিজ্ঞেস করল সে কি তার জন্য একটি চিঠি লিখতে পারবে। সুয়া অনুমতি দিল। এরপর তারা একটি রোমান্টিক মুহূর্ত ভাগাভাগি করল এবং বাসের সবাই বুঝল তারা একটি জুটিতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে কাজের সময় উজিন খবর দেখল যে বর্ষার মৌসুম স্বাভাবিকের চেয়ে দীর্ঘ হবে। এই সংবাদটি দেখে সে উজ্জ্বলভাবে হাসল, যা হিয়ানজুংয়ের কৌতূহল উদ্রেক পড়ল তার আচমকা মুড পরিবর্তনের কারণে। এদিকে সুয়া ঘরে ফিরে দেখতে পেল একটি ছোট কেবিন বাড়ির সামনে। কৌতূহল থেকে সে দরজা খুলে দেখতে চাইল। দরজা বন্ধ ছিল, তবে সে মনে করল আগে তার হ্যান্ডব্যাগে থাকা চাবিটি সেখানে আছে। চাবিটি দিয়ে সে কেবিনের দরজা খুলল। ভিতরে সে উজিন এবং জিহোর অনেক ছবি দেখল। পরের দিন উজিন যখন বাড়ি ফিরল, জিহো বলল তার মা তার কান পরিষ্কার করেছেন। উজিন অবিলম্বে জিহোকে সুয়ার কোলে শুইয়ে দিল, যাতে সেও তার কান পরিষ্কার করতে পারে। রাতের পর হঠাৎ উজিন একটি জোরে চিৎকারে ঘুম থেকে চমকে উঠল। বাইরে দেখার পর দেখল হংগু
পেঙ্গুইন পোশাক পরে বাড়িতে এসেছে। তাকে দেখে উজিন আতঙ্কিত হল, কারণ সে এখনও তার স্ত্রীকে হতাশাভাবে গোপন রেখেছিল। তবে সুয়া আসলেন এবং হংগু এতটাই বিস্মিত হলেন যে ভেবেছিলেন ভূত দেখছেন। নিশ্চয়ই এটি সুয়াকে বিভ্রান্ত করল, কিন্তু উজেন দ্রুত বোঝালেন যে হংগু কেবল মদ্যপ ছিল। সব শান্ত হবার পরে সুয়া উজিনের কাছে চলে এলেন এবং তার অতীতের গল্প শেষ করার জন্য বললেন। উজেন চালিয়ে গেলেন, বললেন যে একসময় তারা একসাথে ডেটিংয়ের পর সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমার সময় উজেন সুয়ায়ের হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু ভুল করে অন্য কারোর পা স্পর্শ করে বসে। পরে যখন তারা রাতে তাদের রাইডের জন্য অপেক্ষা করছিল, সুয়া লাজুকভাবে তার হাত উজুনের জ্যাকেট পকেটে ঢুকিয়ে দিল এবং উজিনও হাত ঢুকাল। এটি ছিল তাদের প্রথমবার হাত ধরার মুহূর্ত। এই গল্প শোনার সময় সুয়াইয়ের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করল। শেষ পর্যন্ত উজিন সুয়াকে শহরের দৃশ্য উপভোগ করার জন্য পাহাড়ের একটি বিশেষ জায়গায় নিয়ে গেল। সুয়া যখন বাতাসের আলোতে তাকাচ্ছিল, উজিন ঝুঁকে এসে তাদের প্রথম চুম্বন হল। সুয়াইয়ের স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসতে থাকল এবং সে অবশেষে তার বিবাহের আংটিটি আবার পরল। তারা সুখে তার পরিবারের সঙ্গে জীবন কাটাতে লাগল। উজিন এবং জিহোয়ের কাছে এটি খুবই আনন্দের মুহূর্ত, যেন সুয়া কখনো মারা যায়নি। কিন্তু সেই সুখ খুব দীর্ঘস্থায়ী হল না। একদিন তারা বাড়ি ফেরার পথে হঠাৎ উজুন লুটিয়ে পড়ল এবং অচেতন হয়ে গেল। কিছুক্ষণ পর যখন সে জাগল, সুয়া জানতে চাইল কি সত্যিই ঘটছে। সেই মুহূর্তে উজুন অবশেষে তার অসুখের কথা বলল। সে বলল তাদের ডেটিংয়ের সময় উজেন সুয়ার একটি উপহার পাওয়ার পর অতিরিক্ত উৎসাহিত হয়েছিল। সে অবিরাম সাঁতার কাটতে লাগল, কোনো বিরতি না নিয়ে। হঠাৎ সে মাঝখানে জ্ঞান হারাল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখন ডাক্তাররা জানতে পারে তার মস্তিষ্কে একটি টিউমার আছে। যদিও সে ওষুধ নিয়েছে, তার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। এতে সে বিপর্যস্ত হয়ে পড়ল এবং সকলের থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। এমনকি সুয়া যখন তার খোঁজ নিতে এসেছিল, উজুন মিথ্যা বলেছিল যে সে আর তার প্রেমে নেই, শুধুমাত্র তাকে দূরে ঠেলতে। সংক্ষেপে 1 বছর কেটে গেল যখন সে সুয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল। তবুও উজেন সুয়াকে ভুলতে পারল না। সে অবশেষে শহরে গিয়েছিল, আশা করে তাকে একবার দেখার। কিন্তু তার হৃদয় ভেঙে গেল যখন সে দেখল সে অন্য কারো সঙ্গে আছে। সে ভীষণভাবে কষ্ট পেয়েছিল, কারণ সে প্রতিদিন লড়াই করেছে শুধুমাত্র তাকে ছেড়ে দিতে। কয়েক মাস পর উজুন হঠাৎ সুয়ায়ের ফোন কল পেল। সে তাকে স্টেশনে দেখা করতে বলেছিল। উজুন তড়িঘড়ি সেখানে গেল। সুয়া যখন শেষমেশ এলো, সে দৌড়ে এসে তার কাছে লাফালো এবং আলিঙ্গন করল এবং বলে দিল যে তারা যে কোনো মূল্যে বিয়ে করবে। বর্তমান সময়ে এক সকালে প্রাতরাশের সময় জিহো বলল যে সে স্কুলের নাটকে অভিনয় করবে এবং সুয়াকে দেখতে আসতে বলল। উজিন চিন্তিত হয়েছিল, কারণ যদি মানুষ তাকে দেখে তারা ভেবে বসতে পারে যে সে ভূত। প্রাতরাশের পরে সুয়া তার পুরনো ডায়েরি খুঁজে পেল এবং সব লেখা পড়তে লাগল। কিন্তু ডায়েরির পাতাগুলো পড়ার পর সে হঠাৎ পরিবর্তিত হল এবং জিহোকে স্বাধীন হতে শেখাতে শুরু করল। সে তাকে রান্না করা, কাপড় ধোয়া এবং ঘরের কাজ কিভাবে করতে হয় দেখালো। এদিকে উজেন এবং হংগু ট্রেনের টানেলের দিকে গেল। তারা পরিকল্পনা করেছিল টানেল বন্ধ করতে, যাতে সুয়া কখনো চলে না যেতে পারে। কাজ করার সময় উজিনকে ফোন আসে, কারণ জিহো একজন প্রতিবেশীর গাড়ি লন্ড্রি সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করেছে। সৌভাগ্যক্রমে প্রতিবেশী টাকা চায়নি, কারণ সে দয়া অনুভব করেছিল জিহোয়ের প্রতি, যিনি মায়ের ছাড়া বসবাস করছে। পরবর্তীতে যখন তারা বাড়ি ফিরল, জিহো কেঁদে বলল যে তার বন্ধু তাকে বলেছিল যদি সে তার বন্ধুর গাড়ি ধোয়ে, বর্ষার মরশুম কখনো শেষ হবে না। সে শুধু বর্ষা ধরে রাখার জন্য এমনটা করেছে, যাতে সে তার মায়ের সঙ্গে থাকতে পারে। রাতের খাবারে তারা সবাই মিলিতভাবে জিহোর জন্মদিন উদযাপন করল। যদিও আনন্দের মুহূর্ত ছিল, তারা সবাই গোপনে গভীর বিষাদ অনুভব করছিল, কারণ তারা জানত তাদের সময় একসাথে সীমিত। কিছু সময় পরে স্কুলের নাটক শুরু হলো। জিহো দুঃখিত অনুভব করল, কারণ সে তার বাবা মাকে দর্শক হিসেবে দেখল না, যদিও তার মা বাইরে অপেক্ষা করছিলেন তার বাবার জন্য, যিনি এখনও ব্যস্ত ছিলেন।
মঞ্চে সমস্ত ছাত্র গান গাইতে শুরু করল, কিন্তু জিহো খুব হতাশ মনে হচ্ছিল। গানের পরে প্রত্যেকে তাদের স্বপ্ন সম্পর্কে বক্তৃতা দিল। জিহোর পালা হলে সে তার স্বপ্নের কথা বলল না। সে শুধু তার মাকে আশ্বস্ত করার চেষ্টা করল যে সে স্বাধীন হতে পারবে। সুয়া, যিনি পেছনের ভিড়ে দাঁড়িয়েছিলেন, সব শুনে কেবল কাঁদতে লাগল। একই সময় ওজিন হঠাৎ তার কর্মস্থলে অচেতন হয়ে পড়ল, আর সুয়া সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ সে দেখল সূর্যের আলো মেঘের মধ্য দিয়ে ফুটছে, এবং সে বুঝতে পারল তার জিহো ও ওজুনের সঙ্গে সময় শেষ হতে চলেছে। জিহোও লক্ষ্য করল, এবং তারা দুজনই বুঝল বর্ষার মৌসুম শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সে ওজুন জাগল এবং সূর্য দেখার সাথে সাথে লাফিয়ে বের হলো। একই সময়ে জিহো দৌড়ে বাড়ির দিকে গেল তার মাকে খুঁজতে। অন্যদিকে সুয়া টানেলের দিকে হাঁটছিল এবং ওজিন যে কাঠের স্তূপ জল করেছে তা দেখল, যা তার পথ বন্ধ করার জন্য ছিল। সে বুঝল তার স্বামী এটা করেছে যাতে সে চলে না যায়, কিন্তু সে জানত তার ফিরে আসা কেবল সাময়িক এবং তাকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। জিহো যখন সুয়াকে টানেলে খুঁজে পেল, সে দ্রুত ছুটে গেল এবং শক্ত করে আলিঙ্গন করল, বলল যেন সে আর তাদের ছেড়ে না যায়। এদিকে ওজুন যত দ্রুত সম্ভব সাইকেল চালালো, কিন্তু প্রায় গাড়ি ধাক্কা খাওয়ার পর পড়ে গেল। সে উঠে দৌড়ালো, ক্লান্তি থাকা সত্ত্বেও, যা তাকে আবার অচেতন করতে পারত। টানেলে জিহো কাঁদতে কাঁদতে সুয়াকে ক্ষমা চাইল, বলল সে বিশ্বাস করেছিল সে মারা গেছে শুধুমাত্র তাকে জন্ম দেওয়ার কারণে, এবং সে জন্ম নেওয়ায় আফসোস করছে। সে অনুভব করেছিল যদি সে জন্মাইত না তাহলে সে হয়তো দীর্ঘজীবী হতো। খুব শীঘ্রই ওজুন ঠিক শেষ মুহূর্তে পৌঁছাল, এবং যখন সে তার নাম ধরে ডাকল, সুয়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। কিছু সময় পরে যখন ওজুন তার ওষুধ নিতে গিয়েছিল, সে একটি চাবি পেল যা তাকে একটি ছোট কেবিনের দিকে নিয়ে গেল। কেবিনের ভিতরে যাচাই করার সময় সে সুয়া এর একটি চিঠি আবিষ্কার করল, যেখানে তার বিবাহের আগে জীবনের কাহিনী লেখা ছিল। 1990 সালের 2 মার্চ সুয়া স্কুলে যাওয়ার পথে কিছু অপ্রত্যাশিত ঘটল। সে এক যুবকের সঙ্গে মুখোমুখি হল, এবং যখন সে তাকে এক নজর দেখল, সে তার চেহারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। পরবর্তীতে জানা গেল সেই যুবকই ওজুন। তখন সুয়া গোপনে খুব খুশি ছিল, কারণ তারা একই ক্লাসে পাশাপাশি বসেছিল। পরবর্তীতে স্কুলের শেষ বছরে যখন সে ওজুনকে বর্ষপঞ্জিতে বা ইয়ারবুকে লিখতে বলল, সে তাড়াহুড়ো করে চলে গেল, কারণ সে দেখতেই চেয়েছিল সে কি লিখেছে। কিন্তু তখনই সে বুঝল ভুলবশত তার কলম নিয়ে এসেছে। সে জানত কলম ফেরত দিতে হবে, কিন্তু খুব লাজুক হওয়ায় সরাসরি যোগাযোগ করতে পারছিল না। সুয়া 25 বছর বয়সে শেষমেশ ওজুনের ফোন কল পেল, এবং সেই মুহূর্তে সে অত্যন্ত খুশি হল। যখন সে কলম ফেরত দিতে গিয়েছিল এবং ঠান্ডা আচরণ করছিল, আসলে সে গোপনে হাসছিল যখন ওজুন তাকে ডেট করতে বলল। সুয়া আরও জানালো যে মুহূর্তে ওজুন ভেবেছিল সে অন্য কারো সঙ্গে আছে, সেই মানুষ কেবল তার বন্ধু ছিল, যে তাকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময়ে তার বন্ধু গাড়ি চালাচ্ছিল, এবং সুয়া রাস্তায় ওজুনকে দেখতে পেয়ে বন্ধুকে থামতে বলল যেন সে তাকে ধরতে পারে। সে খুব খুশি হল, কারণ বুঝতে পারল ওজুন এত দূর এসে আবার তাকে দেখার জন্য এসেছিল। সে তখন তার পেছনে ছুটে গেল। কিন্তু ভাগ্য তার জন্য অন্য পরিকল্পনা রেখেছিল। সে রাস্তা পার হবার সময় একটি গাড়ি তাকে আঘাত করল। জেগে উঠলে হঠাৎ সে নিজেকে একটি ট্রেন টানেলের মধ্যে পেয়েছিল, এবং বুঝতে পারল সে ভবিষ্যতে 8 বছর এগিয়ে এসেছে এবং 33 বছর বয়সে জিহো ও ওজুনের সঙ্গে দেখা করছে। প্রথমে সবকিছু অচেনা এবং অস্বাভাবিক মনে হচ্ছিল, তবে সে আবারও ওজুনের প্রতি প্রেমে পড়ল। কিন্তু বর্ষার শেষে সে জানল তাকে তাদের ছেড়ে ফিরে যেতে হবে তার নিজের সময়। শেষমেশ সুয়া ভবিষ্যৎ ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার পর কোমা থেকে জেগে উঠল এবং দেখল সে 6 সপ্তাহ অচেতন ছিল। ভবিষ্যতের স্মৃতিগুলো এত বাস্তব মনে হলো যে সে পরবর্তীতে তার স্বপ্নে দেখা স্থানগুলো ভিজিট করার চেষ্টা করল। যদিও স্থানগুলো বাস্তব ছিল, ওজুন ও জিহো তখন সেখানে ছিল না, কারণ তখনকার সময় তারা পরিবার শুরু করেনি। সুয়া খুব বিভ্রান্ত হল এবং তার অভিজ্ঞতা কাউকে বলার সিদ্ধান্ত নিল না, কারণ এখনও বিশ্বাস করতে পারছিল না যে স্বপ্নের স্থানগুলো বাস্তবেও আছে। কিন্তু ভাবনার পর সে বুঝতে পারল তার স্বপ্ন আসলে ভবিষ্যতের এক ঝলক ছিল।
সে দেখল যদি সে উজুনের সঙ্গে বিয়ে করত তার একটি সুন্দর ছেলে জিহো পেত এবং খুব সুখী জীবনযাপন করত। কিন্তু যদি তা হতো তার জীবন ৩২ বছর বয়সে শেষ হতো, যা তাকে ভয় দেখালো। সে জানত যদি সে উজুনের সঙ্গে না মিলত হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে হতো এবং তার দুঃখজনক ভাগ্য পরিবর্তিত হতো। কিন্তু তারপরও সে ভাবল অন্য কারোর সঙ্গে বিয়ে করলে কি সত্যিই খুশি হতে পারবে কিনা। শেষমেশ সে ঠিক করল যে ভবিষ্যতে যা আছে তা তাকে বিচলিত করতে পারবে না যতক্ষণ সে তার প্রিয় মানুষের সঙ্গে আছে। সে বুঝল তাকে উজুনের কাছে যেতে হবে, কারণ ভবিষ্যতে ছোট জিহো তার জন্য অপেক্ষা করছে। সেই সিদ্ধান্তের কারণে সে ট্রেন স্টেশনে গিয়ে উজুনকে বিয়ের প্রস্তাব দিল। তখনই প্রকাশ পেল যে চিঠি উজুন পড়ছিল তা আসলে সুয়া সেই যাত্রার সময় লিখেছিল। অনেক বছর পরে জিহো একজন সুন্দর কিশোরে পরিণত হল, যে ছোটবেলায় তার বাবার মতো দেখতে। তখন যদিও সুয়া নেই, দেখা গেল সে জিহোর জন্য প্রতিটি জন্মদিনে কার্ড প্রস্তুত করেছিল। তার অনুপস্থিতিতেও সে তার পাশে থাকার উপায় তৈরি করেছিল। সত্যিকারের ভালোবাসা সময়ের দৈর্ঘ্যে নয়, সংযোগের গভীরে পরিমাপ করা হয়। সুয়ার গল্প সেটাই প্রতিফলিত করে। যখন সে জানতে পারল যদি সে উজুনের সঙ্গে বিয়ে করে তার জীবন সংক্ষিপ্ত হবে, সে সেই ভয়ঙ্কর সিদ্ধান্তের মুখোমুখি হল। কিন্তু সে বুঝল কয়েক বছরের নিখুঁত সুখ এবং জিহোকে বড় করার সুযোগই অনেক মূল্যবান, দীর্ঘ নিরাপদ জীবনকে ছাড়িয়ে। তার গল্প আমাদের শেখায় অর্থপূর্ণ ভালোবাসায় ভরা জীবন সবকিছুর চেয়ে মূল্যবান।